নিজের শিকড়কে ভুলে যে আকাশ ছোঁয়ার চেষ্টা করে, ঝড় এলে সে সবার আগে মুখ থুবড়ে পড়ে। অহংকার মানুষের বিবেকের চোখ অন্ধ করে দেয়, কিন্তু ধৈর্য আর আত্মবিশ্বাস পাথরের বুকেও ফুল ফোটাতে পারে। এক সময়ের প্রতাপশালী জমিদার বংশের উত্তরসূরি অনির্বাণ যখন পৈতৃক ভিটেমাটি বিক্রি করে শহরে পাড়ি জমিয়েছিল, তখন তার চোখে ছিল শুধু আভিজাত্যের নেশা। সে ভাবত গ্রামের এই কাদা মাটির সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ সে পথের ভিখারি। যে দম্ভে সে তার অনুগত কর্মচারী বিধুভূষণকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই বিধুভূষণের দুয়ারেই তাকে দাঁড়াতে হয়েছে। দয়া করা বা ক্ষমা করা মহৎ হৃদয়ের কাজ অনির্বাণবাবু। আমি আপনাকে সেদিনই ভুলে গিয়েছিলাম, যেদিন আপনি আপনার সততাকে আপনার পায়ের জুতো দিয়ে মেপেছিলেন। যাকে আপনি মূল্যহীন ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, আজ সেই আপনার ভাঙা তরি পাড়ে ভেড়ানোর সাহস রাখে। সুন্দরবনের লোনা বাতাসের এক আলাদা তেজ আছে, যা মানুষকে লড়াই করতে শেখায়। এই বনের কোল ঘেঁষে গড়ে ওঠা এক নিভৃত জনপদ পাথর প্রতিমা। এখানে জীবন মানেই প্রতিদিন বাঘ আর জোয়ারের সাথে পাঞ্জা লড়া। এই গ্রামের একদম শেষ প্রান্তে এক চিলতে জমিতে খড়ের ছাউনি দেওয়া ছোট ঘরে থাকত কিশোরী মৃন্ময়ী। নোনা জলে দেওয়ালের তলার মাটি খসে পড়ত, আর বর্ষায় নদীর জল উঠানে ঢুকে পড়লে মা বাবার কপালে চিন্তার ফাঁজ পড়ত। এই নদীর ঘাটেই বড় হয়েছিল মৃন্ময়ী। সে মোটেও 10টা সাধারণ মেয়ের মতো ছিল না। তার গলার স্বরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। যখন সে গান গাইত কিংবা গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াত, তার চোখে এক স্বপ্নের ঝিলিক দেখা যেত। তার বাবা হরেন কাকা ছিলেন একজন কাঠুরে। জঙ্গলে গোলপাতা আর মধু সংগ্রহ করতে গিয়ে তার সারা শরীরে কাঁটার দাগ বসে গিয়েছিল। হরেন কাকার সম্বল ছিল একটি পুরনো নৌকা, যা নিয়ে তিনি উত্তাল নদীতে পাড়ি দিতেন শুধু ঘরের হাড়িটা চড়ানোর আশায়। মা রাধাদেবী সেলাইয়ের কাজ করতেন, আর মেয়েকে সবসময় বলতেন, মৃণু, অভাব আমাদের নিত্যসঙ্গী হতে পারে, কিন্তু মাথা নিচু করে চলা আমাদের রক্তে নেই। নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যা, যাতে কেউ তোকে তুচ্ছ করতে না পারে। রাধাদেবী মেয়ের প্রতিভা জানতেন, কিন্তু সমাজকে ভয় পেতেন। তিনি জানতেন সুন্দরবনের এই দুর্গম এলাকায় একটা মেয়ের বড় হওয়ার স্বপ্ন দেখা মানেই আগুনের সাথে খেলা করা। পড়াশোনার প্রতি মৃন্ময়ের টান ছিল দেখার মতো। হারিকেনের আলোয় যখন সে পুরনো খাতাগুলোয় ছবি আঁকত আর অঙ্ক কষত, তখন পাড়ার লোকেদের কথা শুনতে হতো। তার কাছে ভালো ব্যাগ ছিল না, একটা প্লাস্টিকের ব্যাগে বইপত্র আগলে রাখত যাতে লোনা জল না লাগে। স্কুলের মাস্টারমশাই প্রায়ই বলতেন, হরেন, তোমার মেয়ে সরস্বতীর বড় পুত্র, একে সংসারের জাঁতাকলে পিষে ফেলো না। একটু সুযোগ পেলে এ মেয়ে আমাদের এই জঙ্গলমহলের নাম উজ্জ্বল করবে। মৃন্ময়ের স্বপ্ন ছিল সে একজন মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। এর পেছনে ছিল এক মর্মান্তিক ঘটনা। বছর 10 আগে এক ভীভৎস ঝড়ে তাদের গ্রামের বাঁধ ভেঙে গিয়েছিল। চোখের সামনে সে তার ঘরবাড়ি আর অনেক প্রতিবেশীকে তলিয়ে যেতে দেখেছিল। সঠিক পরিকাঠামো আর মজবুত বাঁধের অভাবে তাদের প্রতি বছর ভিটেমাটি হারাতে হতো। সেদিনই সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে এমন প্রযুক্তি শিখবে যাতে তার গ্রামের মানুষকে আর গৃহহীন হতে না হয়। কিন্তু পাথর প্রতিমার মতো জায়গায়, যেখানে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়াকেই অভিভাবকের প্রধান দায়িত্ব মনে করা হয়, সেখানে মৃন্ময়ীর এই জেদ অনেকের কাছে হাসির খোরাক ছিল। গ্রামের চায়ের দোকানে বসে ফুঁ দিতে দিতে মোড়লেরা বলতো, হরেন, বেশি ডানা মেলতে দিও না, শেষে তো সেই পরের ঘরে গিয়ে হাড়ি ঠেলতে হবে। বই খাতার পেছনে পয়সা নষ্ট না করে মেয়ের বিয়ের জন্য সোনা গড়ার চিন্তা করো। হরেন কাকা এসব কথা গায়ে মাখতেন না। নিজের তালি দেওয়া গামছা গায়ে দিয়ে নোনা জলে দাঁড়িয়ে মাছ ধরতেন, যাতে মৃন্ময়ীর পরীক্ষার ফি জোগাড় হয়। সময় কাটল, আর মৃন্ময়ী রাজ্যস্তরের মেধা তালিকায় জায়গা নিল। খবরের কাগজে যখন তার ছবি বেরোল, পুরো সুন্দরবনের মানুষ অবাক হয়ে গেল। হরেন কাকার চোখে সেদিন আনন্দাশ্রু বাঁধ মানেনি। মৃন্ময়ী ভাবল, এবার হয়তো সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু মানুষের ভাবনার বাইরেও এক মহাকাল থাকে। সেই বছরই এক ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান সব তছনছ করে দিল। হরেন কাকার একমাত্র নৌকোটি চুরমার হয়ে গেল। লোনা জল ঢুকে নষ্ট হয়ে গেল তাদের আবাদি জমি।
যা কিছু জমানো ছিল সব শেষ হয়ে গেল মাথা গোজার ঠাঁইটুকু ঠিক করতে। সংসারে অন্ন জোটা ভার হয়ে দাঁড়াল। ঠিক সেই সংকটের সময় শহর থেকে এক সম্বন্ধ এলো, সৌম। সচ্ছল পরিবার, সৌম রেলে কাজ করে। তারা জানাল কোনো কিছু চাই না, শুধু সুশ্রী ও গুণবতী মেয়ে হলেই হবে। আত্মীয়রা হরেন কাকাকে বোঝাতে শুরু করল, সুযোগ হাতছাড়া করো না, মেয়েটা শহরে গিয়ে শান্তিতে থাকবে। ইঞ্জিনিয়ার হতে তো লক্ষ টাকা লাগবে, কোথা থেকে আসবে? নিজের জেদ ধরে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করো না। হরেন কাকা ভেতরে ভেতরে কুঁকড়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার অক্ষমতা আজ মেয়ের স্বপ্নকে গিলে খাচ্ছে। এক রাতে মৃন্ময়ী দেখল তার বাবা অন্ধকার বারান্দায় বসে হাহাকার করছেন। সে বুঝল তার জেদ তার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরদিন সে তার সাধের জ্যামিতি বক্স আর আকার খাতাগুলো আলমারির এক কোণে তুলে রাখল। বাবার কাছে গিয়ে শান্ত গলায় বলল, বাবা, আমি বিয়েতে রাজি। আমার আর পড়াশোনা করার কোনো জেদ নেই। হরেন কাকা তাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদলেন। খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন শেষ হল। গ্রামের মানুষ ধন্য ধন্য করল। লাল বেনারসি আর চন্দনের ফোঁটায় যখন মৃন্ময়ীকে পালকিতে তোলা হল, সে শেষবার নদীর সেই বাঁধটির দিকে তাকাল, যেখানে সে দাঁড়িয়ে বাঁধ তৈরির স্বপ্ন দেখত। তার চোখে জল ছিল না, কারণ সে তার হৃদয়কে তখন পাষাণ করে নিয়েছে। শহরের ঝলমলে আলোয় মৃন্ময়ী যখন সৌমর ফ্ল্যাটে পৌঁছল, প্রথম কদিন মনে হয়েছিল জীবনটা বোধহয় রূপকথার মতো। এয়ার কন্ডিশনড ঘর, নরম বিছালা আর দামি আসবাবপত্র। কিন্তু সেই মোহ ভাঙতে দেরি হল না। সৌম ছিল অত্যন্ত নিচুমনা ও সন্দেহপ্রবণ। বিয়ের কিছুদিন পর থেকেই সে মৃন্ময়ীর সাধারণ চালচলন নিয়ে ঠাট্টা করতে শুরু করল। সামান্য ভুলের জন্য তাকে জঙ্গলের গেঁয়ো মেয়ে বলে বিদ্রূপ করাটা সৌমর অভ্যাসে পরিণত হল। মৃন্ময়ী ভেবেছিল শহরে এসে সে হয়তো দূর শিক্ষায় অন্তত পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। একদিন সাহস করে সে কথাটা বলতেই সৌমর আসল চেহারা বেরিয়ে এলো। সে মদের গ্লাসটা টেবিলে আছাড় মেরে বলল, ইঞ্জিনিয়ার হবে? শহরের মেম সাহেব হতে এসেছ? মনে রেখো, তুমি আমার টাকায় খাচ্ছ আর পড়ছ। এই বাড়ির কাজের লোক থেকে তোমার বেশি কোনো মর্যাদা নেই। পড়াশোনার কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো, তবে ওই জঙ্গল মহলেই তোমাকে ফেরত পাঠিয়ে দেব। মৃন্ময়ীর আত্মা সেদিন ডুকরে কেঁদে উঠেছিল। সৌমর অত্যাচার প্রতিদিন বাড়তে লাগল। এই অন্ধকারেই তার কোল আলো করে এলো ছোট মেয়ে তোরাই। মৃন্ময়ী ভাবল, সন্তানের মুখ চেয়ে হয়তো সৌম বদলাবে। কিন্তু সৌম উল্টো তোরাইয়ের খরচ নিয়েও তাকে লাঞ্ছিত করতে শুরু করল। সে অন্য নারীতে আসক্ত হয়ে পড়ল এবং এক রাতে নেশার ঘোরে মৃন্ময়ীকে চড় মেরে জানাল সে তাকে কোনোদিনও মন থেকে মেনে নেয়নি। সেই অপমানের চোটে মৃন্ময়ীর চেতনার ঘুম ভাঙিয়ে দিল। সে বুঝল, অন্যের দয়ার দান কখনো নিজের সম্মান হতে পারে না। নিজের ভাগ্য নিজেকেই লিখতে হয়, সমাজ বা স্বামী নয়। শহরের এই আভিজাত্য আসলে একটা মিথ্যে খোলস, যার ভেতরে শুধু কদর্যতা লুকিয়ে আছে। মৃন্ময়ী ঠিক করল সে আর মাথা নোবে না। সে ফিরে যাবে তার সেই লোনা মাটির টানেই, যে মাটি তাকে লড়তে শিখিয়েছে। অনির্বাণ চেয়েছিল মেঘনা নিজেই লজ্জিত হয়ে এই ভিটে ছেড়ে চলে যাক। কিন্তু যখন মেঘনা দমে গেল না, তখন সে নিষ্ঠুরতম পথ বেছে নিল। এক কালবৈশাখী সন্ধ্যায় যখন বাইরে দুর্যোগের তাণ্ডব চলছে, অনির্বাণ হাতে কিছু আইনি নথি নিয়ে ঘরে ঢুকল। কোনো দ্বিধা ছাড়াই সে বরফ শীতল স্বরে বলল, এগুলো বিচ্ছেদের কাগজপত্র। আমি তোমাকে আমার আভিজাত্য থেকে ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে স্মৃতির সাথে নিজের নতুন আভিজাত্য সাজাতে হবে, আর সেখানে তোমার বা এই মেয়ের কোনো স্থান নেই। মেঘনার পৃথিবী থমকে গেল। সে অনির্বাণের হাত চেপে ধরল, মেঝের ওপর আছড়ে পড়ল। তোরাইয়ের দোহাই দিয়ে বলল, অনির্বাণবাবু, আমি একদম নিঃশব্দে এক কোণে পড়ে থাকব। আমাকেই আশ্রয়হীন করবেন না। আমার গ্রামে ফিরে গিয়ে আমি কি উত্তর দেব? আমার বাবা এই অপবাদ সইতে পারবেন না। কিন্তু অনির্বাণের মন গলল না। সে কর্কশভাবে মেঘনার হাত ধরে তাকে সজোরে দরজার বাইরে ঠেলে দিল। বেরিয়ে যাও এক্ষুনি। লোক হাসানোর আগে দিদেই হও। আজ থেকে তোমার অস্তিত্ব আমার কাছে মৃত। সে তোরাইয়ের পুতুল আর মেঘনার সেই পুরনো স্কেচ বইয়ের বাক্স বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে কপাটে খিল তুলে দিল। মেঘনা সেই বজ্রপাতের রাতে অবিরাম ধারাবর্ষণের মাঝে
শহরের জনশূন্য ফুটপাতে একা দাঁড়িয়ে রইল। এক হাতে তার আতঙ্কিত শিশু, আর অন্য হাতে তার লালিত স্বপ্নের সেই বাক্স। তার না ছিল কোনো গন্তব্য, না ছিল মাথার ওপর ছাদ। যে শহরকে সে একদিন তার শিল্পচর্চার স্বর্গ মনে করত, আজ সেটাই তাকে কসাইয়ের মতো গ্রাস করতে আসছিল। কিন্তু সেই বিভীষিকাময় রাতে, যখন সে তোরাইয়ের কান্নার হেঁচকি শুনল, মেঘনার বুকের ভিতরকার কান্নার উৎস যেন হঠাৎ পাথরে জমাট বেঁধে গেল। তার ভিতরের সেই ভীরু গৃহবধূটি সেই মুহূর্তেই বিলীন হয়ে গিয়েছিল। সে নিজের শাড়ির আঁচল দিয়ে নিজেকে আষ্টপিষ্টে বাঁধল, নিজের সম্বলটুকু বুকে আঁকড়ে বাস টার্মিনালের দিকে হাঁটা দিল। সে মনে মনে পণ করল যে সে আর এক ফোঁটা চোখের জল ফেলবে না, বরং এই নৃশংস পৃথিবীর চোখে চোখ রেখে লড়াই করবে। সে পাথর প্রতিমা ফিরে যাচ্ছিল, এক অপমানিতা স্ত্রী হিসেবে নয়, বরং এক যোদ্ধা মা হিসেবে, যাকে এখন নিজের আর নিজের সন্তানের বেঁচে থাকার অধিকারটুকু ছিনিয়ে নিতে হবে। শহর থেকে সুন্দরবনের দূরত্ব হয়তো কয়েকশো মাইল ছিল, কিন্তু মেঘনার জন্য সেই যাতনা ছিল এক দীর্ঘ বনবাসের যাত্রার মতো। সেই লক্কর ঝক্কর বাসে, যার জানলা দিয়ে নোনা বাতাসের ঝাপটা বুক চিরে দিচ্ছিল, মেঘনা এক কোণে কুঁকড়ে বসেছিল। বাস যখন অসমতল রাস্তায় ঝাঁকুনি খেত, তার কোলে গুটিসুটি মেরে থাকা তোরাই চমকে উঠত, আর খিদের জ্বালায় আর্তনাদ করে উঠত। মেঘনার কাছে তাকে দেওয়ার মতো না ছিল অন্ন, না ছিল মনে কোনো আশ্বাস। বাসে থাকা পরিচিত মানুষগুলো তাকে যেন কোনো পাপিষ্ঠার মতো আর চোখে দেখছিল। তার এলোমেলো বেশবাস, রক্তবর্ণ চোখ আর মুখে অনির্বাণের আঘাতের কালশিটে সবকিছু যেন তার পরাজয়কে উচ্চস্বরে ঘোষণা করছিল। বাস যখন পাথর প্রতিমা মোড়ে থামল, মেঘনার পা যেন মাটির ওপর ভার সইতে পারছিল না। ভোরের হালকা কুয়াশায় নদীর লোনা গন্ধ আর চেনা শিউলি গাছের ঘ্রাণ তাকে চেনা স্পর্শ দিচ্ছিল ঠিকই, কিন্তু সে জানত এই চেনা ঘ্রাণ খুব শীঘ্রই কুৎসিত অপবাদের বিষে ভরে যাবে। যখন সে নিজের বাড়ির জীর্ণ দরজায় পৌঁছল, হরেন কাকা তখন জালের জট ছাড়াচ্ছিলেন। নিজের আদরের কন্যাকে এই বিধ্বস্ত অবস্থায় হঠাৎ সামনে দেখে তার হাত থেকে কাটারিটা বালিতে পড়ে গেল। মেঘনা টলটল করে তার বাবার পায়ের ওপর লুটিয়ে পড়ল। সেই নির্জন সকালে পাথর প্রতিমার শান্ত আকাশ তার বুকচেরা চিৎকারে কেঁপে উঠল। মা রাধাদেবী ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন, আর মেয়ের এই দশা দেখে নিথর হয়ে উঠানের ধুলোয় বসে পড়লেন। যে বাড়ি একদিন মেঘনার হাসিতে আর গানে মুখরিত হতো, আজ তা এক জীবন্ত বিলাপের ঘরে পরিণত হয়েছে। খবরটা বজ্রের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে হরেন কাকার মেয়েকে তার জামাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সন্ধ্যা হতেই গ্রামের চাতালে হুক্কা ফুঁকতে ফুঁকতে মোড়লদের মাঝে মেঘনার চরিত্রের ময়না তদন্ত শুরু হয়ে গেল। যে সমাজকে বাইরে থেকে সরল আর দয়ালু মনে হয়, কোনো নিঃস্ব নারীর জন্য তা পৃথিবীর সবথেকে বিষাক্ত নরক হয়ে উঠতে পারে। পরদিন মেঘনা যখন তোড়াইয়ের জন্য একটু খাবার আনতে ঘাটের দিকে যাচ্ছিল, সেখানে কলস ভরতে থাকা মহিলারা হঠাৎ কানাকানি শুরু করল, আর তাকে এমন নজরে দেখতে লাগল যেন সে কোনো অপয়া। কেউ একজন বিদ্রূপের স্বরে বলল, দেখো, রাজরানী ফিরে এসেছে, নিশ্চয়ই ওর চালচলন ঠিক ছিল না, নইলে অত বড় ঘর থেকে কেউ সাধ করে ছাড়ে। শুনেছি শহরে ও মুখ পুড়িয়েছে। সেই ঘৃণা ভরা শব্দগুলো মেঘনার হৃদয়ে তপ্ত লোহার মতো বিঁধল। মেঘনার জন্য এখন ঘরের বাইরে বেরোনো মানেই ছিল শকুনের পালের মাঝে পড়া। গ্রামের কিছু বখাটে যুবক তার বাড়ির চারধারে ঘোরাফেরা শুরু করল, যেন এক বিচ্ছেদ হওয়া নারী তাদের লালসা মেটানোর সস্তা শিকার। তার বাবা হরেন কাকা, যিনি সারা জীবন দারিদ্র্যের মধ্যেও মেরুদণ্ড সোজা করে চলেছেন, আজ লোক লজ্জায় মুখ ঢেকে গলিপথ দিয়ে হাঁটতে লাগলেন। গ্রামপ্রধান একদিন কড়া মেজাজে বাড়িতে এসে জানিয়ে দিলেন, হরেন, পঞ্চায়েতের বিধানটা শোনো, তোমার বাড়িতে এমন এক অলক্ষী থাকবে যার কোনো পরিচয় নেই, এতে আমাদের গ্রামের সুনাম নষ্ট হচ্ছে। একে অন্য কোথাও পাঠিয়ে দাও অথবা ব্যবস্থা করো, নইলে আমাদের সমাজ থেকে তোমাদের এক ঘরে করতে হবে। হরেন কাকার মুখ নীল হয়ে গেল, কিন্তু তার দৃঢ় দৃষ্টি বলছিল যে তিনি তার সন্তানকে পুনরায় সেই তিমিরে বিসর্জন দেবেন না। মেঘনার ভেতরে এখন এক অগ্নগিরি জমাট বেঁধেছিল। সে ঘণ্টার পর ঘণ্টা নিজের কুটিরের অন্ধকার কোণে বসে থাকত, আর তার সেই পুরনো ধুলো পড়া চারুকলার বইগুলোকে জড়িয়ে ধরে সংকল্প করত। তার মনে হতো এই সমাজ তার অস্তিত্বকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে।
ঘরের আর্থিক দশা এখন শোচনীয়। ঝড়ে সব নষ্ট হয়েছিল, আর এখন সামাজিক অপবাদের কারণে হরেন কাকাকে কেউ কাজে নিচ্ছিল না। এক রাতে তোড়াইয়ের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। সে ছটফট করছিল, কিন্তু ঘরে একটা টাকাও ছিল না ইনহেলার কেনার মতো। হরেন কাকা তার একমাত্র মাছ ধরার জালটি বিক্রি করতে চাইলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। সেই রাতে মেঘনা তার মাকে রান্নাঘরের কোণে নিভৃতে কাঁদতে শুনল। ওরে ভগবান, এর চেয়ে বড় বিপদ আর হয় না। আমার কোল কেন অকাল বসন্তে শুকিয়ে যায় না? অন্তত আমার মেয়েকে এই দহন তো দেখতে হতো না। সেই রাতে মেঘনার ভেতরে খুব গভীরে কোনো একটা শেকল ছিঁড়ে গেল, আর সেই শব্দ থেকে এক দুর্জয় প্রতিজ্ঞার জন্ম হল। সে অনুভব করল যে তার ব্যক্তিগত কান্না এখন তার পুরো পরিবারকে সমাধিস্থ করছে। সে নিজের জল ভেজা চোখ আঁচল দিয়ে মুছল, আর আয়নায় নিজের ফ্যাকাশে ছায়াটা দেখল। সে নিজেকে নিজে কথা দিল, যদি আমি আজ ঘুরে না দাঁড়াই, তবে এই সমাজ আমার বাবাকে তিলে তিলে হত্যা করবে, আর আমার মেয়ের শৈশব আস্তা কুড়ে গড়াগড়ি খাবে। আমার এই নর্দমার মতো সমাজের দয়া চাই না, আমার অধিকার চাই, আর অধিকার কেবল লড়াই করেই অর্জন করতে হয়। সে নিজের ঘরের দাওয়ার কাদামটি লেপে পরিষ্কার করল, আর সেখানে পাড়ার অবহেলিত শিশুদের ডাকতে শুরু করল। সে সেই ঘরগুলোতে পা বাড়াল যেখানকার মা বাবারা তাদের সন্তানদের জঙ্গলমহলে শ্রম দিতে পাঠাত। সে সেই মায়েদের বোঝাল, আমি আপনাদের সন্তানদের শিল্পের শিক্ষা দেব, তাদের হাতের কাজ শেখাব। আমি তাদের মানুষ করব যাতে তারা আপনাদের হাড় ভাঙা খাটুনি থেকে মুক্তি দেয়। শুরুতে কেউ আসেনি, কিন্তু মেঘনা তাদের এমন মমতায় আঁকতে শেখাতে শুরু করল যেন সে তার নিজের হারানো শৈশবকে পুনরায় সৃজন করছে। এই যুদ্ধের মাঝেই শহর থেকে অনির্বাণের পাঠানো এক ধূর্ত মুক্তার গ্রামে হাজির হল। সে গ্রামের ভরা দুপুরে যখন সবাই বটতলায় জেরোচ্ছিল, তখন মেঘনাকে সবার সামনে বিচ্ছেদের চূড়ান্ত শিলমোহর করা কাগজগুলো ছুঁড়ে দিল। সেই লোকটি পুরো গ্রামের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, অনির্বাণবাবু দয়া করেছেন, তিনি বলেছেন যদি তুমি শান্তিতে এই আপোষনামায় সই করো আর কোনোদিন শহরের ত্রিসীমানায় না আসো, তবে তিনি তোমাকে কিছু ভিক্ষা দেবেন, যাতে তোমার জঠর জ্বালা মেটে। মেঘনা কাগজগুলোর দিকে এক নজর দেখল, তারপর সেই মুক্তারের চোখের দিকে এমন এক বজ্রগর্ভ দৃষ্টি নিয়ে তাকাল যে লোকটির জীব অরষ্ট হয়ে গেল। সে দৃঢ় হাতে সই করল, আর কাগজগুলো সজোরে ছুঁড়ে দিয়ে বলল, আপনার মালিককে জানাবেন যে মেঘনার মানসম্মান এখনও তার পেটের খিদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমার তার করুণার দান লাগবে না, আমার মেয়ে তার মায়ের শ্রমের উপার্জনে বড় হবে। সেদিন পাথর প্রতিমার প্রথমবার সেই অসহায় মেয়েটির ভেতরে লুকিয়ে থাকা রণ্ডচণ্ডীর রূপ দেখা গেল। মেঘনার সংগ্রাম এখন পর্বত অতিক্রম করার মতোই দুঃসাধ্য হয়ে উঠেছিল। রাতে যখন তোরাই ঘুমিয়ে পড়ত আর পুরো গ্রাম নিঝুম হয়ে যেত, তখন সে হ্যারিকেনের কাপা হলুদ আলোয় নিজের সেই পুরনো আর্কিটেকচারের বই আর ডিজাইনের খাতাগুলো নিয়ে বসত। সে ঠিক করেছিল যে সে সরকারি বড় কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রেন্স পরীক্ষা দেবে। তার রাতের বিশ্রাম এখন নকশার রেখায় হারিয়ে গিয়েছিল। অনেক সময় গ্রামের পাতি মাস্তান আর সমাজের মাতব্বররা তার শিক্ষাকেন্দ্রের বাইরে এসে নোংরা শীষ দিত, কখনো তার উঠানে ময়লা ফেলত, তো কখনো তার বাবাকে বাজারের মাঝখানে হেনস্থা করত। কিন্তু মেঘনা এখন ইস্পাতের মতো নিরেট হয়ে গিয়েছিল। সে জানত তার সামনে মাত্র দুটি পথ, হয় সে এই ঘৃণার বিষ পান করে মরে যাবে, নয়তো নিজের সাফল্য দিয়ে এমন এক জবানবন্দি দেবে যে পুরো পৃথিবী তার প্রতিভায় মাথা নত করবে। সে দ্বিতীয় পথটিই আঁকড়ে ধরল। সে এখন কেবল এক ঘর ছাড়া নারী ছিল না, সে ছিল এক অপরাজেয় মা, যার ঢাল ছিল তার অধ্যাবসায় আর অস্ত্র ছিল তার মেধা। অধ্যয়নের পাশাপাশি সে তার বাবার সাথে নদীতে মাছ ধরতেও নেমে যেত, যাতে দুমুঠো অন্নের সংস্থান হয়। ক্ষুধা, অবজ্ঞা আর একাকিত্ব তাকে ভেতর থেকে এতটাই অভেদ্য করে দিয়েছিল যে এখন আর কোনো তীরের আঘাত তাকে বিদ্ধ করতে পারত না। পাথর প্রতিমার সেই ঘিনঘিনে গলিগুলোতে যেখানে একসময় তার নামে কাদা ছোড়া হতো, সেখানকার বাতাসে এখন মেঘনার দীর্ঘশ্বাসের বদলে জয়ের প্রতিধ্বনি শোনা যেতে লাগল। এখান থেকেই তার জীবনের সেই স্বর্ণালী অধ্যায়ের সূচনা হল, যা কেবল তার ভাগ্যই ফেরায়নি, বরং পুরো সমাজের পচে যাওয়া শিকড়গুলোকে নাড়িয়ে দিয়েছিল। সে তার সীমাবদ্ধতার মাঝেও এক নতুন মহাকাশ তৈরি করেছিল, যেখানে সে আর তার মেয়ে খুব শীঘ্রই এক অনন্য সম্মানের দিকে পা বাড়াতে যাচ্ছিল। পাথর প্রতিমার রাতের নিস্তব্ধতা এখন আর ভয়ঙ্কর ছিল না। হরেন কাকার সেই ভাঙা কুটিরের একটি ছোট্ট ছিদ্র দিয়ে বের হওয়া হ্যারিকেনের আলো এখন গ্রামের মানুষের কাছে এক প্রেরণার ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছিল। মেঘনার জন্য এই সময়টা কেবল বেঁচে থাকার নয়, বরং এক বিরাট রূপান্তরের ছিল। তার দিন শুরু হতো কাকভোরে, যখন পুরো গ্রাম ঘুমের ঘোরে মেঘনা উঠে তোড়াইয়ের জন্য জবের ছাতু আর নিজের বাবার জন্য আদা চা তৈরি করত।
তারপর সে তার বাবার ছেঁড়া গামছা মাথায় বেঁধে সুন্দরবনের খাড়ির দিকে বেরিয়ে পড়ত। নোনা জলের সেই তীব্র কামড় আর কাদা তার শরীরে জ্বালা ধরিয়ে দিত, কিন্তু মেঘনার মনে যে জেদ জ্বলছিল তা তাকে সব যন্ত্রণার ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। সে একাই সেই কাদা মেখে জাল ফেলত, কাঁকড়া ধরত আর লোনা মাটি খুঁড়ে জীবিকা খুঁজত। গ্রামের পুরুষরা যখন সকালে নৌকো নিয়ে বেরোত, তখন তাকে এইভাবে পুরুষালী শ্রমে লিপ্ত দেখে বিদ্রূপ করত। দেখো, শহরের মেম এখন মরদ হতে নেমেছে, আসলে দুনিয়াকে কি প্রমাণ করতে চায়ও? কিন্তু মেঘনা তার মৌনতাকেই নিজের বর্ম বানিয়ে নিয়েছিল। সে জানত যে সে বাক্য দিয়ে নয়, বরং নিজের সাফল্যের প্রমাণ দিয়ে উত্তর দেবে। নদী থেকে ফেরার পর যখন রোদ চড়ত, তখন শুরু হতো মেঘনার আসল যজ্ঞ, তার উঠোনের শিল্পশালা। এখন সেখানে কেবল অভাবী ঘরের শিশুরাই নয়, বরং গ্রামের অবহেলিত নারীরাও তাদের মাটির কাজ আর হাতের নকশা নিয়ে জড়ো হতে শুরু করেছিল। মেঘনা তাদের কেবল কারিগরি শেখাত না, বরং তাদের মেরুদণ্ড সোজা করার মন্ত্র দিত। সে তাদের সেই সব নারীদের কথা বলত যারা প্রতিকূলতাকে জয় করেছে। সে বলত, বোন, তোমাদের এই হাড় ভাঙা খাটুনি তোমাদের ললাট লিখন নয়, তোমাদের হাতের কাজই তোমাদের পরিচয় হবে। কিন্তু এই কাজ দিয়ে সংসারের অভাব ঘুচছিল না। তোরাই এখন বড় হচ্ছিল আর তার প্রয়োজন বাড়ছিল। তোরাইয়ের চোখের কোণে খিদের ছায়া দেখে মেঘনার কলিজা শুকিয়ে যেত। অনেক সময় সে নিজে রাতে অভুক্ত থেকে তোরাইয়ের জন্য সকালে 1 গ্লাস দুধের সংস্থান করত। একদিন দুপুরে যখন সে জ্যামিতির নকশা আঁকছিল, গ্রামের ডাকপিয়ন তাকে একটি পুরনো লিফলেট দিল, যেখানে শহরের এক নামী শিল্পকলা সংস্থায় নকশাকার নিয়োগের খবর ছিল। মেঘনা তার সেই একমাত্র সাধারণ সুতির শাড়িটি বের করল, সেটাকে অনেক যত্ন করে ধুয়ে পরিষ্কার করল, আর বাবার পুরনো ঝোলায় নিজের আঁকার নমুনাগুলো নিয়ে মাইলের পর মাইল হেঁটে শহরের দিকে পা বাড়াল। উত্তপ্ত পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে রক্ত বেরোল, কিন্তু তার লক্ষ্য ছিল কেবল সেই অফিসের দিকে। সে যখন সাক্ষাৎকারের জন্য কক্ষে ঢুকল, তার সৃজনশীলতা আর নকশার সূক্ষ্মতা দেখে কর্মকর্তারা হতভম্ব হয়ে গেলেন। কিন্তু যেই তারা তার ফর্মে বৈবাহিক অবস্থার জায়গায় বিচ্ছিন্ন শব্দটি দেখলেন, ঘরের পরিবেশ যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল। প্রধান নকশাকার নিজের চশমাটা নাক থেকে নামিয়ে অত্যন্ত শীতল স্বরে বললেন, মেঘনা দেবী, আপনার কাজের মান উচ্চমানের, ঠিকই, কিন্তু আমাদের সংস্থা আভিজাত্য আর ঐতিহ্যের ওপর চলে। যদি আমাদের ক্লায়েন্টরা জানতে পারেন যে আমাদের প্রধান ডিজাইনার এমন এক নারী যার ঘর টিকেনি, তবে আমাদের ব্র্যান্ড ইমেজের কি হবে? আমরা বাজারে ভুল সংকেত দিতে পারি না। আপনি কোনো ছোটখাটো কারখানায় দেখুন। মেঘনার শিরায় রক্ত যেন টকবগিয়ে উঠল। সে নিজের নকশাগুলো টেবিল থেকে সজোরে টেনে নিল আর মাথা উঁচু করে সেই কর্তার চোখের দিকে তাকিয়ে বলল, মহাশয়, আপনি শিল্পের কদর করতে চান নাকি জরাজীর্ণ সামাজিক সংস্কারের পূজা করতে চান? যদি একজন নারীর ব্যক্তিগত জীবনের বিপর্যয় তার মেধার মাপকাঠি হয়, তবে আপনার এই প্রতিষ্ঠানের চিন্তাধারাই বিকলাঙ্গ। আমার এমন কোনো জায়গায় কাজের বিন্দুমাত্র ইচ্ছা নেই যেখানে যোগ্যতার চেয়ে কুসংস্কার বড় হয়। সে একবারও না থেমে সেখান থেকে বেরিয়ে এলো। সেদিন ফেরার পথে সে নিজের আঁচল দিয়ে ঘাম আর অপমান মুছে এক মহাপ্রতিজ্ঞা নিল। সে ঠিক করল যে সে আর কোনো মালিকের দয়ার পাত্রী হয়ে চাকরির জন্য আবেদন করবে না। সে সরাসরি প্রশাসনের সেই উচ্চাসন দখলের পথে নামবে, WBCS। এখান থেকেই মেঘনার জীবনের সেই অধ্যায় শুরু হল, যেখানে সে নিজের বিশ্রাম বিসর্জন দিল। তার কাছে না ছিল বড় কোচিংয়ের সামর্থ্য, না ছিল ইন্টারনেটের সুযোগ। তার কাছে ছিল কেবল সেই পুরনো লোহার বাক্সটি, যাতে ছিল স্থাপত্যের জরাজীর্ণ বই, কিছু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন আর বাবার বাজার থেকে আনা খবরের কাগজের টুকরো। তার রাত এখন কেরোসিনের গন্ধ আর ধোঁয়াটে লণ্ঠনের নিচে কাটতে লাগল। যখন তোরাই ঘুমিয়ে পড়ত আর জঙ্গলমহল নিস্তব্ধ হয়ে যেত, মেঘনা অর্থনীতির জটিল অঙ্ক আর ইতিহাসের পাতায় বুঁদ হয়ে থাকত। অনেক সময় তেল ফুরিয়ে গেলে সে ঘাটের ধারের একমাত্র সোলার ল্যাম্পের নিচে গিয়ে বসত। গ্রামের কিছু অসভ্য মানুষ সেখানেও তাকে হেনস্থা করতে আসত, শীষ দিত, দেখো, পাগল মেয়েটা এখন চাঁদের আলোয় পড়তে বসেছে। কিন্তু মেঘনা কেবল নিজের বাবার ঝুঁকে পড়া পিঠ আর তোড়াইয়ের উজ্জ্বল চোখ দুটো দেখতে পেত। এই সংকটেই ভাগ্য তার চূড়ান্ত পরীক্ষা নিল। তার বাবা হরেন কাকা নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে গেলেন। তাকে জেলা হাসপাতালে নেওয়া হল।
যেখানে জানা গেল তার যকৃতে গুরুতর রোগ হয়েছে আর জরুরি চিকিৎসার প্রয়োজন। ঘরে এক ফোঁটা রক্ত কেনার টাকা ছিল না। মেঘনার সময় নষ্ট না করে নিজের বিয়ের শেষ অবশেষ একজোড়া রূপোর বালা আর মায়ের শেষ শ্রাবক মহাজনের কাছে বন্ধক রাখল। সে হাসপাতালের সেই স্যাঁতস্যাঁতে আর দুর্গন্ধযুক্ত চত্বরে বসে এক হাতে বাবার শিয়রে হাওয়া করত আর অন্য হাতে নিজের সিভিল সার্ভিসের বই আগলে রাখত। হাসপাতালের কর্মীরা তাকে দেখে কটাক্ষ করত যে এটি কেমন অনুভূতিহীন মেয়ে যে বাবার শিয়রে বসে পড়াশুনো করছে। কিন্তু মেঘনা জানত যে যদি সে আজ না পড়ে তবে সে কাল তার বাবার প্রাণ বাঁচানোর মতো অর্থ কোনো দিন জোগাড় করতে পারবে না। সে নিজের আরতিকেই শক্তিতে রূপ দিয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পর ঋণের জাল আরও আষ্টপিষ্টে ধরল। মহাজন এখন রোজ উঠানে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত আর ভিটে নিলাম করার ভয় দেখাত। মেঘনার হাতের কাজের সামান্য আয় সুদের কাছে নস্যি ছিল। সেই সময় মেঘনা সেই হীন কাজও করেছিল যা গ্রামের তথাকথিত কুলীন মহিলারা স্বপ্নেও ভাবত না। সে গ্রামের মাতব্বরদের গোয়াল পরিষ্কার করা, ধান ভানা আর বাসন মাজার কাজ করতে লাগল। যে মহিলারা কখনো তার বিচ্ছিন্ন হওয়া নিয়ে বিষোদ্গার করেছিল, আজ সে তাদেরই দুয়ারে শ্রম দিচ্ছিল। কিন্তু কাজ করার সময়ও তার মস্তিষ্ক স্থির ছিল না। সে মনে মনে ভূগোলের ম্যাপ আর সংবিধানের ধারাগুলো আওড়াত। সে কখনো মেরুদণ্ড নয়নি। তার চোখে এমন এক আগুনের আভা ছিল যা দেখে কেউ তাকে সহানুভূতি দেখানোর সাহস পেত না। সেই ঐতিহাসিক দিনটিও এল যখন সুন্দরবন জিলা স্কুল শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হল। মৃন্ময়ীর পরীক্ষা কেন্দ্র ছিল কলিকাতায়। তার কাছে শহরে যাওয়া ট্রেনের ভাড়াটুকুও ছিল না। সে তার মায়ের বিয়ের সেই শেষ সোনার নথটি যা রাধাদেবী তার মেয়ের চরম সংকটের জন্য লুকিয়ে রেখেছিলেন, সেটি লোকচক্ষুর আড়ালে বিক্রি করে দিল। সে যখন কলকাতার সেই বিশাল সেন্টারে পৌঁছাল, সেখানে হাজার হাজার পরীক্ষার্থী দামি গাড়ি আর নামি কোচিংয়ের সাজানো গোছানো নোট নিয়ে দম্ভ ভরে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী সেখানে এক সাধারণ সুতির শাড়ি পরে আর হাতে একটি পুরনো ভোতা পেন্সিল নিয়ে কোনো দুর্জয় যোদ্ধার মতো শান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে যখন প্রশ্নপত্র হাতে পেল, তার মনে হল গত কয়েক বছরের প্রতিটি লাঞ্ছনা, প্রতিটি বিনিদ্র রজনী, ক্ষুধার প্রতিটি মুহূর্ত আর সমাজের বিষাক্ত তিরস্কার সেই কাগজে শব্দ হয়ে ফুটে উঠেছে। সে তার উত্তরগুলো এমনভাবে সাজাল যেন সে তার কলম দিয়ে এক নতুন ইতিহাসের রেখা টানছে। সে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিল পূর্ণ নিষ্ঠায়, কারণ সে জানত এই একটি সুযোগই তার আর তোড়াইয়ের শৃঙ্খল মুক্তির একমাত্র চাবিকাঠি। পরীক্ষা দিয়ে যখন সে পাথর প্রতিমায় ফিরল, পরবর্তী কয়েক মাসের প্রতিটি দিন যেন এক অনন্ত প্রতীক্ষার প্রহর হয়ে দাঁড়াল। গ্রামের লোকেদের বিদ্রূপ থামেনি। মোড়লের নাতি তো প্রকাশ্যেই হাসাহাসি করত যে মাথা পাগলা হয়ে গেছে মেয়েটার, ওনাকে আবার সরকারি চাকরি পাবে। যার ঘর টেকেনি তার ভাগ্য কি আর খোলে? কিন্তু মৃন্ময়ীর মনে ছিল হিমালয়ের মতো স্থৈর্য। সে রোজ ভোরে তোড়াইকে সাথে নিয়ে নদীর পাড়ে বসত আর তাকে শেখাত কিভাবে পরিস্থিতির প্রতিকূলে গিয়েও টিকে থাকতে হয়। এক চৈত্র দুপুরের তপ্ত রোদে যখন মৃন্ময়ী দাওয়ায় বসে তোড়াইকে পড়াচ্ছিল, সে দেখল গ্রামের পিয়ন তার পুরনো সাইকেল নিয়ে বেল বাজাতে বাজাতে সোজাসুজি তাদের আঙিনায় এসে থামল। পিয়নের মুখে ছিল এক বিজয়ের হাসি। সে কাপা হাতে একটি সাদা খাম মৃন্ময়ীর দিকে বাড়িয়ে দিল। মৃন্ময়ীর বুক যেন ধড়াস করে উঠল। সে ধীরে ধীরে খামটি ছিঁড়ল। তাতে সরকারি লোগো আর মোটা হরফে লেখা ছিল, মেধা তালিকা প্রথম স্থান, সুন্দরবন বিভাগ। মৃন্ময়ী জেলা স্কুলের কারিগরি ও বিজ্ঞান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছিল। সে কেবল পাশ করেনি, বরং পুরো বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। মৃন্ময়ীর চোখ দিয়ে সেদিন নোনা জল পড়েনি, বরং তার দৃষ্টিতে সেই তেজ ফিরে এসেছিল যা বহু বছর আগে সেই কিশোরী মৃন্ময়ীর চোখে থাকত। সে দৌড়ে তার বাবার কাছে গেল, যিনি তখন বারান্দায় জীর্ণ শরীর নিয়ে ঝিমোচ্ছিলেন। সে তার হাতে সেই নিয়োগপত্রটি রাখল। হরেন কাকা কাঁপা হাতে চশমাটা পরে যেই নিজের মেয়ের নাম আর প্রথম স্থান লেখাটা দেখলেন, অমনি তার দুচোখ দিয়ে আনন্দের ধারা বইতে লাগল।
মা রাধাদেবী রান্না ফেলে ছুটে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সেদিন পাথর প্রতিমায় এক গভীর স্তব্ধতা নেমে এসেছিল। সেই নীরবতা ছিল হারের, সমাজের কুৎসিত মানসিকতার হার, সেই সব বিদ্রূপের হার যারা ভেবেছিল মৃন্ময়ীর জীবন ডাস্টবিনে ফুরিয়ে যাবে। মৃন্ময়ী সময় নষ্ট না করে নিজের যৎসামান্য জামাকাপড় গুছিয়ে নিল। এখন তাকে প্রশিক্ষণের জন্য জেলা সদরে যেতে হবে। যেদিন সে গ্রাম ছেড়ে রওনা দিল, সেই মানুষগুলোই যারা তাকে অপয়া বলেছিল, আজ তারা তার সামনে করজোড়ে দাঁড়িয়েছিল। অনেক মা তো তাদের মেয়েদের নিয়ে এসে মৃন্ময়ের দোয়া চাইলেন। মৃন্ময়ী কারও প্রতি কোনো ঘৃণা পোষণ করল না। সে শুধু মৃদু হেসে বাবা মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিল। তোড়াইয়ের হাত ধরে সে বাসে উঠে বসল। এবারে সেই যাত্রাটি সেই আগের বারের মতো আর্তনাদের ছিল না। এবার মৃন্ময়ীর হৃদয় ছিল এক অসীম সাহস আর অর্জনের তৃপ্তি। তার কঠোর শ্রম প্রমাণ করে দিল যে একজন নারীর ভাগ্য সমাজ বা বিচ্ছেদ দিয়ে নয়, বরং তার মেধা আর লড়াকু মানসিকতা দিয়ে নির্ধারিত হয়। সে কেবল নিজের পরিচয় ফেরায়নি, বরং জঙ্গলমহলের প্রতিটি অবহেলিত মেয়ের জন্য আশার প্রদীপ জ্বেলে দিয়েছিল। পাথর প্রতিমার সেই নোনা রাস্তা থেকে শুরু হওয়া সংগ্রাম এখন সাফল্যের সেই দিগন্তে পৌঁছে গিয়েছিল যেখানে অতীত কেবল অভিজ্ঞতার এক উজ্জ্বল অধ্যায়। মৃন্ময়ীর কর্মস্থল ছিল জেলা শহরের সবথেকে নামী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যেদিন সে প্রথমবার স্কুলে যোগ দিতে গেল, সে অনুভব করল তার অন্তরের প্রতিটি ক্ষত যেন সম্মানের প্রলেপে সেরে উঠছে। যখন সে ব্ল্যাকবোর্ডে চকের দাগে নিজের নাম লিখল, মৃন্ময়ী দেবী, তখন সে বুঝতে পারল দীর্ঘ লড়াইয়ের পর সে তার নিজের অস্তিত্ব ফিরে পেয়েছে। সে এখন আর কারও তাচ্ছিল্যের পাত্রী ছিল না। সে ছিল সেই সম্মানীয়া শিক্ষিকা যার হাতের ছোঁয়ায় শত শত প্রাণের ভবিষ্যৎ গড়া হবে। শহরে সে একটি ছোট সরকারি আবাস পেয়েছিল। মৃন্ময়ীর জীবনের সবথেকে আবেগঘন মুহূর্ত ছিল সেই দিন যেদিন সে তোড়াইকে শহরের শ্রেষ্ঠ ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাল। তোড়াই যখন স্কুলের ইউনিফর্ম পরে ব্যাগে জল ভরে আয়নার সামনে দাঁড়াল, মৃন্ময়ীর চোখ বেয়ে অঝরে জল ঝরল। সে তোড়াইকে কাছে টেনে নিয়ে বলল, মা, আজ থেকে তোমার পরিচয় তোমার বাবার নামে নয়, তোমার মায়ের রক্ত জল করার লড়াই দিয়ে হবে। কখনো অন্যায় সহ্য করো না। তোড়াই যে তার মায়ের প্রতিটি চোখের জল দেখেছে, সে যেন সময়ের আগেই বড় হয়ে গিয়েছিল। সে তার মায়ের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করল যে সে একদিন তার সব কষ্টের ঋণ শোধ করবে। স্কুলে মৃন্ময়ী নিজের এক স্বতন্ত্র স্থান তৈরি করল। সে কেবল পুঁথিগত জ্ঞান দিত না, বরং তার ছাত্রীদের নিজের পায়ে দাঁড়ানোর আর স্বাভিমানী হওয়ার দীক্ষা দিত। সে ক্লাসে বলত, আমার মেয়েরা, শিক্ষা কেবল রুটিরুজির উপায় নয়, এটি সেই হাতিয়ার যা দিয়ে সমাজের অন্যায়ের দেয়াল ভাঙা যায়। কখনো কাউকে অনুমতি দিও না যে তারা তোমার পরিস্থিতির বিচার তোমার পোশাক বা তোমার অভাব দিয়ে করবে। মৃন্ময়ীর ব্যক্তিত্ব আর পড়ানোর মুন্সিয়ানায় পুরো জেলায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। তাকে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষিকার রাজ্য সম্মান দেওয়া হল। যেদিন সে রাজ্যপালের হাত থেকে ট্রফি নিল, সেদিন সংবাদপত্রে তার কাহিনী বড় করে ছাপা হল। তার এই জয়গাথা এখন আর কেবল সুন্দরবনে সীমাবদ্ধ ছিল না, তা পুরো রাজ্যের নির্যাতিতা নারীদের জন্য ধ্রুব তারা হয়ে দাঁড়িয়েছিল। এইদিকে পাথর প্রতিমার চিত্র এখন পুরোপুরি পাল্টে গিয়েছিল। যে লোকগুলো একসময় হরেন কাকাকে দেখে মুখ ফিরিয়ে নিত, আজ তারা তাদের মেয়েদের পড়াশোনার পরামর্শের জন্য তার দুয়ারে লাইন দিত। গ্রাম প্রধান, যিনি মৃন্ময়ীকে একঘরে করার হুমকি দিয়েছিলেন, আজ গ্রামের প্রতিটি অনুষ্ঠানে হরেন কাকাকে মঞ্চে প্রধান আসনে বসাতেন। তিনি দম্ভ ভরে বলতেন, মৃন্ময়ী তো আমাদের গ্রামের গৌরব ও আমাদের এই নোনা মাটির মান রক্ষা করেছে। হরেন কাকা আর রাধাদেবীর মনে এখন আর কোনো ক্ষোভ নেই, কেবল প্রশান্তির হাসি। মৃন্ময়ী নিজের প্রথম বড় সঞ্চয় দিয়ে সেই বন্ধকি সোনার জমিটার দলিল মহাজনের কাছ থেকে মুক্ত করল। সে সেই জমির এক কোণে তোড়াই মৃন্ময়ী সৃজন কেন্দ্র করে তুলল, যেখানে গ্রামের যে কেউ কারিগরি বিদ্যা শিখতে পারে। সে নিশ্চিত করল যে তার গ্রামের কোনো প্রতিভা যেন অর্থাভাবে অন্ধকারে হারিয়ে না যায়। সময়ের চাকা তার নিয়মেই ঘুরতে থাকল। তোড়াই এখন তরুণী, আর সে তার মায়ের সেই লণ্ঠনের আলোয় করা পড়াশোনা আর ত্যাগের প্রতিটি মুহূর্তকে নিজের পাথেয় করে নিয়েছিল।
সে তার মায়ের সেই অকাল বিনষ্ট ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটি পূর্ণ করার কঠোর শপথ নিয়েছিল। তোড়াই আইআইটি থেকে পাশ করে দেশের নামী ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হল। যেদিন সে বাঁধ নির্মাণের এক বড় প্রজেক্টের দায়িত্ব পেল, পুরো পাথর প্রতিমা যেন খুশির বন্যায় ভাসল। গ্রামের মানুষ ঢাক বাজিয়ে উল্লাস করল। মৃন্ময়ীর জন্য এটি ছিল তার জীবনের সবথেকে বড় সার্থকতা। গল্পের চূড়ান্ত মোড় তখন এলো, যখন তোড়াইয়ের তত্ত্বাবধানে সেই জেলাতেই একটি সরকারি অডিট শুরু হলো, যেখানে মৃন্ময়ীর প্রাক্তন স্বামী অনির্বাণ বাস করত। অনির্বাণ, যে একদিন মৃন্ময়ীকে অশিক্ষিত বলে লাথি মেরে বেল করে দিয়েছিল, আজ ভাগ্যের ফেরে পথের ধুলোয় মিশে গিয়েছিল। সে তার সেই রূপসী সঙ্গিনী তাকে সব লুটে নিয়ে পরিত্যাগ করেছিল যখন অনির্বাণের ব্যবসা লাটে ওঠে। সে এখন এক জরাজীর্ণ বস্তিতে একাকী আর রোগাক্রান্ত অবস্থায় ধুঁকছিল। যখন শহরে রটে গেল যে তুখোড় ইঞ্জিনিয়ার তোড়াই মণ্ডল অডিটে আসছেন, অনির্বাণের শিরদাঁড়ায় হিমস্রোত বয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি যে শিশুটিকে সে ঝোড়ো রাতে রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সে পুরো শহরের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে ফিরছে। গ্লানি, লজ্জা আর চরম দৈন্য নিয়ে অনির্বাণ একদিন তোড়াইয়ের দপ্তরে হাজির হল। রক্ষীরা প্রথমে তাকে তাড়ালেও যখন সে পুরনো পরিচয়ের সূত্র দিল, তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হল। তোড়াইয়ের সুসজ্জিত দপ্তরে এক বিশাল মেহগানি ডেস্কের ওপারে তোড়াই বসেছিল, আর তার ঠিক পাশে এক মর্যাদাপূর্ণ আসনে মৃন্ময়ী বসেছিলেন। মৃন্ময়ী পরনে এক সাদা গাম্ভীর্যপূর্ণ তাঁতের শাড়ি। তার মুখে কোনো প্রতিহিংসার লেশ মাত্র ছিল না, ছিল কেবল এক গভীর মৌনতা। অনির্বাণ নুয়ে পড়া কাঁধে মাথা নিচু করে ভাঙা স্বরে বলল, মৃন্ময়ী, তোড়াই, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের চিনতে পারিনি। আজ আমি পথের ভিখারি। আমাকে কি তোমাদের ছায়ায় সামান্য একটু ঠাঁই দেবে? মৃন্ময়ী ধীর পায়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরের দিগন্ত বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে খুব গম্ভীর কিন্তু ইস্পাতের মতো কঠোর স্বরে বললেন, অনির্বাণবাবু, আমি আপনাকে বহু আগেই ক্ষমা করে দিয়েছি। সেই ক্ষমা কোনো অনুরাগের বশবর্তী হয়ে নয়, বরং আমার নিজের শান্তি আর তোড়াইয়ের সুস্থ ভবিষ্যতের জন্য। সত্যি বলতে আপনার প্রতি আমার কোনো ঘৃণা অবশিষ্ট নেই। যদি আপনি সেই দুর্যোগের রাতে আমাদের তাড়িয়ে না দিতেন, তবে হয়তো আজ আমি আপনার প্রাসাদের কোণে এক তুচ্ছ দাসী হয়ে পড়ে থাকতাম। আপনি আমাকে গৃহহীন করেননি, বরং আপনি আমাকে আমার ক্ষমতার আকাশ চিনিয়ে দিয়েছিলেন। আজ আমার যে মর্যাদা আর যে সন্তান আমার অহংকার, তা আপনার সেই চরম অপমানেরই সার্থক ফসল। ঘৃণা মানুষের আত্মাকে বিষিয়ে দেয়, আর আমি এখন অনেক উঁচুতে উঠে গিয়েছি। তোড়াই নিজের চেয়ার থেকে উঠে তার মায়ের হাত ধরল। সে অনির্বাণের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মহাশয়, জন্মগতভাবে আপনি আমার পিতৃপরিচয় হতে পারেন, কিন্তু আমার চরিত্র আর আমার সাফল্যের প্রতিটি বিন্দু আমার মা নিজের হাড় ভাঙা খাটুনি আর সম্মান দিয়ে তৈরি করেছেন। আপনার জন্য আমার মনে কোনো ঘৃণা নেই, কিন্তু কোনো মায়া বা স্থানও নেই। মানবিক খাতিরে প্রশাসন আপনাকে যেটুকু সাহায্য করতে পারে তা করবে, কিন্তু এক পরিবার হিসাবে আমাদের সম্পর্কের সুতো সেই রাতেই ছেড়ে গিয়েছিল। আপনি এখন আসতে পারেন। অনির্বাণ কোনো কথা বলার সাহস পেল না। মাথা নিচু করে সেই ঘর থেকে চিরকালের মতো বিদায় নিল। এটিই ছিল মৃন্ময়ীর প্রকৃত বিজয়। কোনো প্রতিশোধ না নিয়ে কেবল নিজের যোগ্যতা আর ব্যক্তিত্ব দিয়ে সব অপমানের জবাব দেওয়া। আজ মৃন্ময়ী নিজের চাকরি থেকে অবসর নেওয়ার দোরগোড়ায়, কিন্তু তার তেজ আজও সেই কিশোরীর মতো, যে বইয়ের ঝুলি নিয়ে পাথর প্রতিমার বাঁধে বসে থাকত। সে গ্রামে একটি অত্যাধুনিক নারী কল্যাণ কেন্দ্র আর একটি বড় বাঁধ নির্মাণ করিয়েছে, যা গ্রামকে বন্যার হাত থেকে বাঁচায়। সে এখন হাজার হাজার মেয়ের আদর্শ। সে প্রায়ই সন্ধ্যের তার সেই পুরনো কুটিরে বসে, যা এখন একটি সংগ্রহশালা। সেই পুরনো কাঠের বাক্সটির দিকে তাকায়। সেই বাক্সে এখন কেবল ধুলো মাখা খাতা ছিল না, ছিল এক কালজয়ী মহাকাব্য, যা সমাজকে তার ভুল ধরিয়ে দিয়েছিল।
সূর্য সুন্দরবনের মোহনায় ধীরে ধীরে পাটে বসছিল, কিন্তু মৃন্ময়ীর মুখে যে শান্ত আভা ছিল তা বলে দিচ্ছিল তার জীবনের নতুন সূর্যোদয় এখন চিরস্থায়ী। সে প্রমাণ করেছে যে একজন নারীর শেষ পরিচয় তার বিয়ে বা তার স্বামী নয়, বরং তার অজেয় ইচ্ছাশক্তি আর অর্জিত শিক্ষা। পাথর প্রতিমার বাতাসে আজও লোনা গন্ধ আছে, কিন্তু এখন সেই গন্ধ আর কান্নার নয়, বরং এক লড়াকু নারীর অপরাজেয় জয়ের আর তার স্বাভিমানের। মৃন্ময়ীর কাহিনী প্রতিটি সেই মানুষের জন্য এক প্রেরণা যারা বিপদে ভেঙে পড়ে। এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি বুকে জেদ থাকে তবে নোনা মাটি খুঁড়েও সাফল্যের সোনা ফলানো সম্ভব।